বিস্টন ওয়াটার কুলার চিলারের ইনসাইড প্যানেল এটা। আজকে বিস্তারিত কি সমস্যা ছিল, সমাধান কীভাবে আমরা করব এবং কি সমস্যা ছিল এটা আমরা বিস্তারিত, এবং কি ওয়ারিং এবং কি কিছু ছোটো ছোটো ডিভাইস আছে, বড় বড় ইউনিটকে কীভাবে ছোটো ছোটো ডিভাইস দ্বারা কন্ট্রোল করা হয়, সিস্টেম করা হয় এবং কি সুরক্ষিত দেওয়া হয়, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম দেখেন, আমি এটা রাখি, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সর্বপ্রথম দেখেন এখানে কি আছে, আমরা কি পাইতেছি। এখানে সর্বপ্রথম দেখেন আমার একটা মেইন আছে, এই যেটা মেইন, এই পাশে দিলে এটা অন হইব, এখন জিরোতে আছে। এটা আমি বাম পাশে ডান পাশে মুভ করলে এটা অন হইব, পাওয়ার চলে আসবো, পাওয়ারটা অফ আছে কারণ আমি এটা ম্যাগনেটিক কনারটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি চেঞ্জ করবো। এটা কীভাবে ধরলাম, কীভাবে ফল্ট কীভাবে ডিটেক্ট করবেন, মেনটেন্যান্স কাজে আপনি খুব দ্রুত কীভাবে নির্ণয় করবেন যে আপনার এই জিনিসটা সমস্যা হচ্ছে, দ্রুত কীভাবে ফাইন্ড আউট করবেন। দেখেন এখানে কয় ধরনের বোল্ট আছে। এখানে সর্বপ্রথম তো 3 ফেজ বোল্ট আছে, এখানে 440 বোল্ট আছে। তারপর 220 বোল্ট তো মাস্ট আছে সিঙ্গেল ফেজ, কারণ আমরা ফেজ ভোল্টেজ এবং কি লাইন ভোল্টেজ যে কোনো জায়গায় থাকবো। যেখানে 3 ফেজের পাওয়ার আছে, এখানে ফেজ এবং কি লাইন ভোল্টেজ আছে। ফেজের এবং কি লাইনের জগৎ হইল 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ। তো এখানে দেখেন, এখানে সাধারণত দেখেন এই রিলেগুলো দেখেন, এখানে দেখেন সর্বপ্রথম দেখেন 24 ভোল্ট এসি, এখানে দেখেন আবার 24 ভোল্ট ডিসি, আবার এখানে দেখেন 24 ভোল্ট এসি। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন টেকনিশিয়ান ভাইরা, আবার যারা কাজ করেন তারা কিন্তু জানেন। তো আমার ভিডিওগুলো যারা না জানে তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো, আর যারা এই ভিডিওগুলো জানে, মানে যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওটা যারা জানে তাদের জন্য, তারা কিন্তু স্কিপ করবেন। আর দেখেন এখানে দেখেন, এখানে সাইন দেখেন, এই যে রিলের সাইনটা দেখেন, রিলে এখানে দেখেন রেড কালার, এখানে দেখেন আপনার মানে ব্লু কালার, এখানে দেখেন রেড কালার। মানে এটা দেখেন সাইনে বুঝাইছে, এটা সাইনে বুঝাইছে আপনার রেড কালার মানে এসি, এটা হলো ডিসি। আপনি লেখা না দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা ডিসি। তারপর এখানে কিন্তু ডিসি 24 ভোল্ট লেখা আছে। এসি 20 হোক, এসি 220 হোক, আর 24 ভোল্ট কিন্তু এসি মার্ক থাকবো। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা বল পেতেছি 440 ভোল্ট, 220 ভোল্ট এবং কি 24 ভোল্ট এসি এবং কি 24 ভোল্ট ডিসি। চার প্রকারের বোল্ট পেয়েছি। 4 প্রকারের বোল্ট কেন এখানে, এগুলো বুঝতে হইব, কারণ আমাদের প্রয়োজন বিদায়। যেমন ধরেন এখানে দেখেন এই যে ট্রান্সফরমার লাগানো আছে, দেখেন এখানে ট্রান্সফরমার লাগানো আছে 24 ভোল্ট। অলরেডি আরেকটা ট্রান্সফরমার ছিল, ওইটা খারাপ, আমি এটা খুলে নিছি অলরেডি। ট্রান্সফরমার লাইন এখানে আমি খুলে নিছি। ট্রান্সফরমার লাইনটা কোথায় আছে, ট্রান্সফরমার লাইনটা নিচে এখানে আছে। যাই হোক, আমি খুলে নিছি লাইনটা, কোথায় যে রাখছি, নিচে আমি ট্যাপ মেরে রেখে দিছি। এই যে এখানে, এই যে এখানে। আচ্ছা যাই হোক, 2টা ট্রান্সফরমার আছে আমার এখানে, 2 কাজের জন্য ইউজ হয়েছে। তো এখানে দেখেন একটা ট্রান্সফরমার ইউজ হয়েছে আমার বাল্বের জন্য, আরেকটা ট্রান্সফরমার ইউজ হয়েছে আমার এই যে লোগোর জন্য। এই যে আপনার এটা ইনপুট কত, 100 থেকে 220 ভোল্ট। এটা ইনপুট কত দেখেন, এই যে দেখেন ডিসি 12 থেকে 24 ভোল্ট। খেয়াল করবেন এই যে লেখাটা খেয়াল করেন, ডিসি। এটা ইনপুট কিন্তু আপনার এই যে দেখেন আউটপুট হলো ইনপুট ডিসি, ইনপুট ডিসি। খেয়াল করবেন জিনিসগুলো, ঠিক আছে। এটা দেখেন, এটা ইনপুটও ডিসি, আউটপুটও ডিসি, এটাও ডিসি 24 ভোল্ট। যে আমি লেখাটা একটু ন্যাচুরাল করে দেখাই আপনাদেরকে। এই দেখেন ডিসি 24 ভোল্ট, এটাও ইনপুট, এই দেখেন এটেক্স ডিসি। আবার এটা দেখেন ইনপুট 100 থেকে 220 ভোল্ট, আউটপুট হলো ডিসি 24 ভোল্ট। তো এই জন্য যে কোনো জায়গায় যে কোনো প্যানেলে আপনার বোল্টের অনুযায়ী কোনটার সাথে কোনটা মুভ করবেন, এটার সাথে কিন্তু কমিউনিকেশন আছে। এটা আমি যে উপরে আছি, উপরে কিন্তু একটা ইউনিট আছে, এটাও আমি দেখাবো, এবং কি বাইরে আর একটা ইউনিট আছে, ওইটাও দেখাবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা কিন্তু অনেক লং হইব, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমাদের ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, সিঙ্গেল ফেজ ইউজ করা হয়েছে, এবং কি আবার 24 ভোল্ট ডিসি ইউজ করা হয়েছে। ওয়ারিং সম্বন্ধে আলোচনা করে আস্তে আস্তে। এখানে 3টা ইএলসিবি দেওয়া হয়েছে, ইএলসিবি, আরসিবি, এটা লিকেজ কারণের জন্য দেওয়া হয়েছে। আর উপরে এখান থেকে দেখেন ট্রিপল বেকার, টিপি 16 এম্পিয়ার 16 এম্পিয়ার 3টা বেকার দেওয়া হয়েছে। একটা কন্ট্রোলারের জন্য যে আমরা ওয়্যারটা উঠাইছি, এটা 6 এম্পিয়ার এখানে। আর এখানে ফিউজ 1, ফিউজ 2, ফিউজ 3, 4, এইগুলো হলো ফিউজ। খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে আমাদের ফিউজ। এই ফিউজে এই যে এইটা হলো, এটা আপনি যেটা দেখতেছেন এটা হলো ফিউজ হোল্ডার। তো এই ফিউজ হোল্ডারে এই যে টার্মিনালটা, এই 2টা টার্মিনাল আছে, এটার মধ্যে কত এম্পিয়ার পর্যন্ত আপনি ফিউজ ইউজ করতে পারবেন। তো এটার মধ্যে দেখেন এই যে 32 এম্পিয়ার পর্যন্ত, আপনি দেখেন 32 এম্পিয়ার পর্যন্ত ফিউজ আপনি দেখেন। এটার ভিতরে ফিউজ নাই, এটার ভিতরে ফিউজ নেই, আমরা এটার ভিতরে ফিউজ নেই, এটার ভিতরে ফিউজ নাই, এই দুটোটার ভিতরে কিন্তু আছে। এই যে ফিউজটা দেখেন, এই যে দেখেন আমরা এটা ফিউজ ইউজ করছি কত এম্পিয়ার, দেখেন 2 এম্পিয়ার, মাত্র 2 এম্পিয়ার।
মানে এই যে ফিউজ হোল্ডারটা ওইটা আপনার 32 এম্পিয়ার পর্যন্ত আপনি ফিউজ ইউজ করতে পারবেন, কিন্তু আমরা প্রয়োজন 2 এম্পিয়ার, আমরা 2 এম্পিয়ার লাগাই নিছি। পারলে আমরা প্রয়োজন হলে আমরা 1 এম্পিয়ার লাগামো, প্রয়োজন হলে আমরা 0.5 এম্পিয়ার লাগামো। এই জন্য আমরা এই হোল্ডারগুলো ইউজ করি, যাতে আমরা চাহিদা অনুযায়ী আমরা ফিউজ ইউজ করতে পারি। আর ফিউজ এমন একটা বেস্ট, এই যে যেমন ধর ব্রেকারগুলা বা এই যে এমসিবিগুলো দেখতেছেন, এটি মিনিমাম 10 মিলি সেকেন্ডে আপনার এটা পড়ব, ব্রেকার ট্রিপ হইব। আর এটা মাত্র 3 মিলি সেকেন্ডে আপনার ফিউজ মাল্ট হয়ে যাব বা কাইটা যাব, ডিসকানেক্ট হয়ে যাব। এই জন্য বড় বড় জায়গায়, সেফটি জায়গায় এইচআরসি ফিউজ আর অন্যান্য ধরনের হোল্ডার ফিউজ, অনেক বড় বড় ধরনের ফিউজ ইউজ করে। আর এটা হইল সিমেন্সের বিএফডি। তো বিএফডি আমি প্রোগ্রাম করি না ভাই, তো আমি মেনটেন্যান্স কাজ করি আলহামদুলিল্লাহ, টুকটাক ধরতে পারি। তো এই মেনটেন্যান্সটা কীভাবে আমরা ধরতে পারি, মেনটেন্যান্সটা কীভাবে দ্রুত মানে ফাইন্ড আউট করতে পারি, এটা আলোচনা করবো। তারপরে আমরা আউটডোরে চলে যাবো। ছোটো ছোটো যে ম্যাটেরিয়ালগুলো আছে, ওই ম্যাটেরিয়ালগুলো কোনটা কিসের কাজের। এখানে দেখেন, এখানে কিন্তু ডায়াগ্রাম আছে, বুক আছে, একটা ফুল একটা বুক আছে। ওটা নিয়ে আলোচনা করলে আপনার মনে করেন যে 1-2 ঘন্টা কিছু না, ফুল ডিটেল যদি আলোচনা করি, কারণ 3টা আপনার আছে, এই ইউনিট আছে। তো এখানে বেসিক কিছু আলোচনা করবো আমি। এখানে আমি আসলাম, আসার পরে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ আমার ঠান্ডা হইতেছে না, চলতেছে ইউনিট কিছুক্ষণ পরে চলার পরে আবার বন্ধ হইতেছে, চলতেছে কিন্তু কতক্ষণ পরে আবার। আসার পরে প্রথম কিন্তু আমি জানতে পারলাম না, তখন আমি ইনপুট পাওয়ার চেক করলাম। আর ইনপুট থেকে কখন আমার আউটপুটে যাব, যেমন ধরেন আমার এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আউটপুট চেক দিলাম প্রত্যেকটিতে ঠিক আছে, ইনপুট যাইতেছে কিনা। ইনপুট কখন যাব, যখন আমার সিস্টেম কাজ করব, যখন আমার টেম্পারেচার হাই থাকবো। যত টেম্পারেচার রাখছি আমি, যেমন ধরুন আমরা 7 টেম্পারেচার রাখছি, 7-এর উপরে যখন যাব 8-10 যাইব, তখন আমার টেম্পারেচার দিয়ে খেয়াল করতে দিব। আমার CO2 সেন্সর এবং কি থার্মোস্ট্যাট কাজ করতেছে কিনা, সোলিনয়েড, এখান থেকে সোলিনয়েড বাল্ব গেছে, সোলিনয়েড বাল্বটা কাজ করতেছে কিনা। তারপরে সে গিয়া, তারপরে এই আপনার কম্প্রেসার ঠিক আছে কিনা, গ্যাস PC% বরাবর আছে কিনা, গ্যাস লিক আছে কিনা, কেন কম্প্রেসার চলতেছে না, কেন আউটডোর চলতেছে না, সম্পূর্ণভাবে বিস্তারিত যতটুকু দেখার আমি কিন্তু দেখছি। যাক আলহামদুলিল্লাহ সবকিছু চলে, চালু হয়। কিন্তু দেখলাম যে কোল্ড যে চিল ওয়াটারটা, যেটা ওয়াটার যে পাম্পটা আছে, আমি বাইরে গিয়ে দেখাই দিব, ওইটা আমার চলতেছে না। তো এইটা যেমন চলতেছে না, তো ভাবলাম যে কি হয়েছে, কি ঠান্ডা কি বেশি নাকি। ঠান্ডা যদি বেশি হয়ে যায়, অবশ্যই তো আমাদের যে চিল ওয়াটারটা এটা কিছুক্ষণ বন্ধ থাকবো। আবার চালু হওয়ার আগে, ইউনিট চালু হওয়ার সাথে সাথে আমার এই মোটরটা চালু হইব। যখন কিছুক্ষণ রান করবো, এটা পানিটা রান করার পরে সোলিনয়েড বাল্বের সিগন্যাল দিব, টেম্পারেচার বরাবর আসবো। তারপরে আপনার কম্প্রেসারগুলো, বাকি যে ছোটো ছোটো ডিভাইসগুলো আছে এবং কম্প্রেসারগুলো, অ্যাডজাস্টমেন্টগুলো চালু হইব, অর্থাৎ আউটডোর চালু হইব। তো দেখলাম যে না, এটা ইনপুটে আসতেছে। তারপর ইনপুটের মধ্যে আমি ফটাৎ করে দেখলাম যে আসার পরে দেখলাম যে এখানে যখন আমার লাইটটা চালু হইলো, এখানে আমার A1 এবং কি A2-তে কয়েল ভোল্টে পাওয়ার আসে কিনা। দেখলাম যে A1-এ তো আমার নিউট্রাল আছে, যে নিউট্রাল, এবং কি A2-তে ফেজ, যেটা অটো কন্ট্রোলারতে আসছে। A2-তে তো আমার পাওয়ার আসতেছে, দুটোটাতে পাওয়ার আসতেছে 220 ভোল্ট, আর সরি 24 ভোল্ট। 24 ভোল্ট আমার A1 এবং কি A2-তে কিন্তু 24 ভোল্ট আসতেছে। আর 24 ভোল্ট কিন্তু আমার এই যে কয়েল ভোল্ট কিন্তু 24 ভোল্ট। আমি এটা দেখাইয়া চেষ্টা করবো দেখানোর জন্য, লেখাটা দেখা যাইতেছে না, একদম ছোট্ট লেখাটা দেখা যাইতেছে না। এই যে দেখেন, একটু দেখা গেছে, কিন্তু খেয়াল করবে না, এই যে দেখেন 24 বলে, 24 বলে খেয়াল করে দেখেন আপনারা, দেখছেন কিনা জানি না, বাইরে কষ্ট করে দেখে নেবেন। 24 বলে, 24 বলে আমার A1 A2-তে আসতেছে। তাইলে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি হয়েছে, আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্ট খারাপ হয়েছে। একদম খুব দ্রুত ফাইন্ড আউট করে নিছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর এটা আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে কিন্তু চালু করে দিব। তো আমরা কিন্তু খুব দ্রুত ফাইন্ড আউট যে বললাম কীভাবে, যেমন ধরেন যে কোনো জায়গা থেকে আপনার রিলে হোক, আর PLC হোক, আর ট্রান্সফরমার হোক, আর আউটপুট হোক, এটা যদি আপনার ELCB থেকে যদি আপনি দেখেন যে ফেস ফেলার রিলে আপনার কাজ না করতেছে, তাহলে ফট করে 3টা ফেস আউটপুটে চেক দিবেন, বাস ইনপুট আউটপুট চেক দিবেন, বুঝে যাবেন। এবং কি একটা রিলে, যেমন ধরেন রিলের আপনার রিলেটা অন হইতেছে না, রিলের কাজ কি, রিলে অন হইব, রিলের বাটন ভিউ আছে, বাটন ভিউ থেকে এটা অন করব। যদি রিলে অন হয়, অফ হয়, তাইলে আপনি যে ইনপুট যে কমনে যে পাওয়ার দিচ্ছেন এবং কি আউটপুট পাওয়ার দিচ্ছেন, কমন পাওয়ার প্রথম দেখবেন, যেমন দেখুন কমন পাওয়ার আছে, প্রথম ফার্স্ট দেখবেন রিলেটা অন হয় কিনা। যদি রিলেটা অন না হয়, তাহলে আপনি কয়েল বল চেক দিবেন। এই কয়েল বলের কোন জায়গা থেকে পাওয়ারটা আসছে, একটা ধরে যাবেন কোন জায়গা থেকে আসছে, এখন আবার চেক দিবেন এটা যদি নিউট্রাল ফেজ হয় বা DC হয়, প্লাস মাইনাস কোথায় থেকে আসছে, কোন বোল্টটা ড্রপ হইতেছে। যে বোল্টটা ড্রপ হইতেছে ওই বোল্টটা আপনি দূরে কোথায় দিবেন। তো এটা দূরে মনে করেন এখানে আসলেন, এখান থেকে মনে করেন এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, দেখবেন কোথায় থেকে বোল্টটা ড্রপ হইতেছে, ওই জিনিসটা ইনপুট আউটপুট চেক দিবেন, খুব দ্রুত আপনি ফাইন্ড আউট করতে পারবেন মেনটেন্যান্স কাজের ক্ষেত্রে। এরপর যদি রিলেটা অন হয়,
যদি দেখেন রিলেটা অন হয়, কিন্তু রিলেটের যে সুইচিং করার জন্য যে আমরা কমনে NONCতে ইউজ করছি ওইটাতে আউটপুট আছে কিনা, তখন আপনি রিলের যে কমন আছে, কমনে পাওয়ার আছে কিনা দেখবেন, এসি হোক ডিসি হোক যেই পাওয়ারে হোক। এরপরে এটা NC চেক দিবেন, নর্মাল অবস্থায় NCতে পাওয়ার যেতেছে কিনা, এবং কি এটা অন অবস্থায় আপনার NO থেকে পাওয়ার যেতেছে কিনা। যদি পাওয়ার না দেয় তাহলে বুঝবেন যে, যদি ইনপুট পাওয়ার থেকে আউটপুট না পাওয়ার হয় তাহলে বুঝবেন যে এই রিলে খারাপ হয়ে গেছে, তাইলে আপনি রিলেটা চেঞ্জ করতে দিব, অবশ্যই রিলেটা চেঞ্জ করে দিব। তো এইভাবে কিন্তু দ্রুত খুব অনেক বাইরে কিন্তু মেসেজ দেয়, অনেক বাইরে কিন্তু বলি আমি যে দেখেন আমি এখান থেকে কিছু বলতে পারবো, সাজেশন দিতে পারবো, সলিউশন দিতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আপনিই কিন্তু কাজটা সমস্যাটা ধরতে হবে এবং কি সমাধান করতে হবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সমস্যাটা ধরা হয়েছে এবং মানে সমাধানও করা হয়েছে, ওনারাই করছে, আমি কিছু জাস্ট হেল্প করার চেষ্টা করছি ভাইদেরকে। আচ্ছা যাই হোক, তো এইভাবে দ্রুত ফাইন্ড আউট করবেন। যখন দেখলাম আমরা সব কিছু চলে কিন্তু আমার এই যে পাম্পটা চলে না, তখন আসলাম, এসে আমি কি করলাম, এই যে আমার A1 A2 তে 24 বল যেত, আগে আপনি জানতে হবে যে কয়েল বল এটার কত ম্যাগনেটিক কন্ডাক্টর। প্রথম আমি চেক দিয়েছিলাম 220 বল, দেখলাম যে না, পরে আবার দেখলাম যে না, দেখলাম যে কয়েল বল এটা কত, দেখলাম 24 বল, দেখলাম যে 24 বল আছে কিনা, দেখলাম 24 বল আসে, বরাবর 24 বল আছে। তারপরে আমি চেক দিলাম কি আমার এই যে কয়েলটা খারাপ, এইভাবে তো ফাইন্ড আউট করতে হবে। কিন্তু এই কাজটা আমি করতেছি, আমি কিন্তু একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, এই কাজটা যদি যেই চিল্লারের কোম্পানি ওনারা যদি আসে, কমপক্ষে বিশ্বাস করেন, এবং কি আমরা কাজ করার সময় সামনে থাকতেও দেয় না, কমপক্ষে 2-3 হাজার টাকা নিয়ে যাব। এই চিল্লাটা যে বসা হয়েছে আমাদের এখানের ইমারতের 1,63,000 দেরাম, 1,34 লক্ষ টাকা বাংলার, আর 63,000 দেরাম কত লক্ষ টাকার চিল্লারটা দেখেন। তো এই চিল্লার যদি কাজ করতে আসে, মেনটেন্স কাজ করতে থেকে আসে, তো কত হাজার টাকা নিয়ে যাব, 2-3 হাজার দেরাম নিয়ে যায় এরা। আচ্ছা যাই হোক, তো আমরা একটু আউটডোরটা দেখবো, সংক্ষেপে আউটডোরটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। চলেন আউটডোরে যাই। এখানে এটা হচ্ছে আপনার আউটডোর, এখানে লাইট আছে, তো এই যে এটা হলো আউটডোর, উপরে আমরা যাবো না, এই যে দেখেন এটা হলো ইনসাইড, উপরে আউটডোর। তো এর আগে যেটা দেখাচ্ছি এটা উপরের ইউনিট, 2টা ইউনিট কিন্তু দেখাইছি, আর এটা হলো আউটডোর ইউনিট, ঠিক আছে। এটার ভেতরে একটা ইউজার ম্যানুয়াল আছে, ছোট্ট একটা, শুধু এটা এই যে ইউজার ম্যানুয়ালটা দিছে, শুধু এখানে যে ডায়াগ্রামটা, ওই ডায়াগ্রামটা দিছে, কিন্তু কাজের কোনটা কাজ কি আসে বিষয়টা অনেক ভারী একটা বুক আছে, ওই বুকটার ভিতরে পড়লে ডিটেলস আপনারা দেখতে পাইবেন। এটা হলো 2টা কম্প্রেসরের জন্য 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর, ওয়েলার আছে, তারপর এটা হলো পাম্পের, যে পাম্পটার কথা আমি বলছি এই পাম্পের, তারপর সে এখানে ফ্যান আছে হলো 3টা, 2টা অন টাইম ডিলে আছে, একটা হলো এন্ট্রিফিজার যেটা এলো এটা দেখেন, এন্ট্রিফিজার যেটা হলো আমার ওই যে যেটা আমার মোটর, এই যে কোল্ড ওয়াটার চিল্লার আমি দেখাই দেবো ওইটার, আর এটা হলো ভিতরে থার্মোস্টারের কত টেম্পারেচার রাখছি, এটা হলো রুম টেম্পারেচার থার্মোস্টার, আর এটা হলো আমার কোল্ড ওয়াটার চিল্লারের। আচ্ছা, আমরা ছোটো ডিভাইসগুলো আমরা বিস্তারিত দেখবো। দেখেন এখানে আমরা সর্বপ্রথম কিতা পাইতেছি, এই যে দেখেন এই যে কম্প্রেসারটা, এই কম্প্রেসারটা হলো 20 টন একটা কম্প্রেসার, আর সরি এইটা হলো 10 টন আর ওইটা হলো 10 টন, দুটোটা মিলিয়ে 20 টন, ঠিক আছে, দুটোটা মিলিয়ে 20 টন। তো এখানে কম্প্রেসারের নিচে আমরা এই যে এখানে গ্লাস আছে, এখানে আমরা দেখতে পারবো অয়েল কতটুকু লেভেল আছে, অয়েল কমলে অবশ্যই অয়েল দিয়ে দিব। আর এখানে দেখেন এই যে 2টা প্রেসার বার আছে, এই যে দেখেন 2টা প্রেসার বার আছে, যেটা আমরা LPS এবং কি HPS আমরা দিয়ে থাকি। এখান থেকে যদি HPS বা LPS হাই প্রেসার হয়ে যায় গ্যাসটার, বা লো প্রেসার হয়ে যায়, এখান থেকে কিন্তু অটোমেটিক সিস্টেমটা কিন্তু ডিসকানেক্ট করে দিব। আর প্রত্যেকটি ওয়্যারের কিন্তু এই যে ইনডোর থেকে কিন্তু কমিউনিকেশন আছে, এখানের থেকেও আছে এবং কি ইনডোর থেকেও আছে, এটা প্রত্যেক 3টা ইউনিট আছে। এই যে আমি দেখলাম একটা প্যানেল দেখাইলাম, BFD প্যানেল দেখাইলাম, BFD শো করে, তারপরে PLC শো করে, আর একটা উপরে দেখালাম এবং কি একটা আউটডোরে দেখাইতেছি। তো LPS লো প্রেসার সুইচ এবং কি HPS হাই প্রেসার সুইচ, এই দুটোটা কয়েকটা কারণে মনে করেন যে এইগুলো মনে করেন যে নিরাপত্তা দেওয়া হয়। কীভাবে নিরাপত্তা দেওয়া হয় দেখেন, আপনি যদি গ্যাসটা পার্সেন্ট যদি লো হয়ে যায়, একবার মনে করেন যে গ্যাস যদি পাইপ লিক হয়ে গেছে বা ব্রোকেন হয়ে গেছে বা গ্যাস লো হয়ে গেছে, অটোমেটিকলি এটা শুধু কমন, এখানে শুধু ওয়্যার ঢুকছে আবার আউট হয়ে গেছে, হ্যাঁ, কানেক্ট এবং ডিসকানেক্ট করে দেয়। এটা নিম্নতম মনে করেন যে প্রেসার থাকলে লো প্রেসার সুইচটা এটা কানেক্ট থাকবো, যখন লো হয়ে যাবো এটা ডিসকানেক্ট করে দিব, এটা সেফ রাখবো। এটাও সেম যদি হাই হয়ে যায়, যেমন ধরেন হাই এবং কি লো কেন হয়, লটা বললাম যদি আপনার গ্যাস পার্সেন্ট লো হয়ে যায়, লিক হয়ে যায়, তারপর সে কোনো সময় যদি আপনার যদি ফিল্টার যদি ব্লক হয়ে যায়, যে কোনো কারণে যদি গ্যাসটা যদি আপনার রিসাইকেল যদি না করতে পারে, মুভ যদি না করতে পারে, সার্কুলেশন যদি না করতে পারে, তাইলে হাই প্রেসার হোক আর লো প্রেসার হোক, যদি দুইটা যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে এটা আপনার অটোমেটিকলি এখান থেকে ডিসকানেক্ট করে দিব। আচ্ছা, একটা নিয়ে আলোচনা করলাম, 2টা নিয়ে আলোচনা করতে হইব না।
আর এখানে দেখেন সেম কম্প্রেসার আছে, সেম এখানে এসপিএস আছে, এই যে এলপি মানে হলো লো প্রেশার সুইচ, আর হলো এসপি মানে হাই প্রেশার সুইচ। আর এখানে দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমার এই যে সিস্টেম 2 এবং কি সিস্টেম 1 এগুলো কিন্তু আমাদের সলিনয়েড বাল্ব কিন্তু এখানে এইটাও কিন্তু অনেক কিন্তু রাখে, মানে চাহিদা রাখে একটা কাজের। আর এই যে চিল ওয়াটার বললাম, এটা এই যে আমার এটা চিল ওয়াটারের টাং হইল, এটা এই যে চিল ওয়াটারের টাং এইটা, ঠিক আছে। এখানে আমার ফিল্টার আছে, প্রতিনিয়ত ফিল্টারগুলো ক্লিন করানো লাগে। এই যে দেখেন চিল ওয়াটারের ফিল্টার হলো এটা, এই দেখেন দুইটা, এই যে দেখেন ফিল্টার হলো এটা, এই যে দেখেন। কোনো সময় দেখবেন যে আপনার এই যে অনেক কারণে কিন্তু এই যে ঠান্ডা হয় না, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না, কিছুক্ষণ চললে বন্ধ হয়ে যায়। এই ফিল্টার ভিতরে এটা খুলবেন, খোলা পইরা এটা এইভাবে থাকে স্লাইডভাবে, এখানে ফিল্টারটা আপনি ক্লিন করে দিতে হবে, ঠিক আছে। এগুলো সিস্টেম কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু অকার্য হয়ে যাব। দেখেন এখানে এই যে চিল ওয়াটারের টাংটা, এই চিল ওয়াটারের এই যে পাম্পটা, এই পাম্পটা আমার চলে না, ঠিক আছে। এই গ্রাউন্ড ফোর্স পাম্প কিন্তু ইটালি, প্রত্যেকটি পাম্প কিন্তু মেড ইন ইটালি গ্রাউন্ড ফোর্স, যারা কিন্তু জানেন চায়নাও এখন নতুন বার করছে গ্রাউন্ড ফোর্স, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটি পাম্প কিন্তু মেড ইন ইটালি। আর এগুলো বেয়ারিং এবং কি মোটর আমি দেখছি 2-5 বছর যদি বাইরে পড়ে থাকে, এভাবে পড়ে থাকে, একটা বেয়ারিংও যাওয়া না। যেভাবে 5 বছর আগে আপনি যেভাবে অফ করছেন, 5 বছর পরে রান করলেও গিয়ে এভাবে চালু হয়ে যায়। আমি দেখছি অনেক চিলারে, বড় চিলারে, ভালো এরকম গ্রাউন্ড ফোর্স ইটালি আপনার ইউজ করা হয়, মোটর ইউজ করা হয়। এই পাম্পটার সমস্যা ছিল, ঠিক আছে। এটা দেখেন এই যে এটা এই চিলের জন্য। আর এই যে এই পাম্পটা দেখতেছেন, এই পাম্পটা হইলো এই যে আমার এখানে একটা ট্যাঙ্ক আছে, আসেন এইটার এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটার মধ্যে এক পদার্থ লিকুইড আছে, লিকুইড যেটা চিল করে, আর এটা পানি কমে না। এটা আমি দেখছি 1-1.5 বছর 2 বছর এই ট্যাঙ্কের পানি কমে না, এটার ভিতরে কিন্তু কেমিক্যাল আছে, কেমিক্যাল দেওয়া। আর এটার কাজ হচ্ছে কি, এই যে এটার কাজ হচ্ছে দেখেন এই দুটোটা কম্প্রেসারের কয়েল কিন্তু, এই যে দুটোটা কম্প্রেসার কয়েল কিন্তু এখানে ভিতরে আছে। এই দেখেন ট্যাঙ্কিটা কত, এই 20 টন ওয়াটার কুলার চিল্ডারের ট্যাঙ্ক হলো এটা হলো কয়েল ট্যাঙ্ক। মানে এটা কয়েলটা হলো কাজ কি, যেমন এভাপোরেটর মতন এটা ঠান্ডা করবো। আর এটার এই যে পাম্পটা, এই পাম্পটার ভিতরে দিয়ে এখান থেকে পানি ঢুকবো, ঢুকে এবার কি আউটলেট ওখান থেকে আবার সলিনয়েড বাল্ব আছে, এবং কি কত প্রেশার দিয়ে আউট হইতেছে এটাও কিন্তু আছে। এখানে আবার ফিল্টার আছে, গেডল আছে। আর এখানে দেখেন এটা হলো সেকশন লাইন, যেটা আমাদের কম্প্রেসার থেকে আইছে। আর এটা হলো লিকুইড, এই দেখেন এটা লিকুইড লাইন, এটা হলো লিকুইড লাইন, আর এটা হলো সেকশন লাইন। আর এখানে দেখেন এই যে দুইটা এক্সপেনশন বাল্ব আছে, এখানে একটা এক্সপেনশন বাল্ব, এখানে একটা এক্সপেনশন বাল্ব। এই যে খেয়াল করে দেখেন, আমি আবার দেখাই দিই, এই যে এক্সপেনশন বাল্ব, এটাও এক্সপেনশন বাল্ব। তো এক্সপেনশন বাল্ব কখনো দেখবেন যে এক্সপেনশন বাল্ব আগে আপনার অনেক আইস ধরে গেছে। এক্সপেনশন বাল্ব কয়েকটা কারণে আইস হয়। যদি আপনার ফিল্টার ব্লক হয়ে যায়, এই যেমন ধরেন এই যে বড় ফিল্টারগুলো আছে, এই যে ফিল্টারগুলো যদি আপনার ব্লক হয়ে যায়, তারপর সে গ্যাস যদি ল হয়ে যায়, পাইপ যদি ফাইটা যায়, অনেক কারণে আপনার এই এক্সপেনশন বাল্ব আপনার, আবার এক্সপেনশন বাল্ব কোনো সময় খারাপ হয়ে যায়, তখনও আপনার প্রচুর পরিমাণে আইস ধরে। অর্থাৎ যদি গ্যাসের যে পিইসি পার্সেন্টটা, যে কোনো গ্যাস, যেমন ধরেন আপনার ফ্রিজের গ্যাস বলেন, আপনার R12, তারপর সে R600, তারপর সে 134, তারপর সে আপনার 290, তারপর সে আরও কয়েক রকমের গ্যাস আছে। যে কোনো একটা গ্যাসের, যেমন R22, তারপরে 410, তারপর সে 307, তারপরে সে 404, এগুলো মনে করেন যে প্রতিটি গ্যাসের একটা আপনার পিএসি পার্সেন্ট আছে। তো এই পিএসি পার্সেন্ট সেকশন লাইন আমরা ডিসচার্জ লাইন জানি, যেখান থেকে গ্যাসটা রিডিউস হয়, এখানে কিন্তু যেখানে গ্যাস রিডিউস হয় এখানে কিন্তু আপনার পাইপটা ঠান্ডা হয় বেশি। আর পর্যাপ্ত পরিমাণ যদি বেশি রিডিউস হয়ে যায়, তখন কিন্তু এখানে কিন্তু আইস ধরে, ঠিক না। তো এখানে যখন আপনার গ্যাসটা লিক হয়ে যাব, ল হয়ে যাব, তখনও কিন্তু এটা আইস ধরবে, আপনি এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। এখানে দেখেন, আবার এখানে দেখেন, এই যে এখানে দেখেন এই যে একটা ওয়্যার আইছে, এটার ভিতরে দুইটা ওয়্যার আইছে, এটা আইসে এবং কি আছে। এখানে প্রেশারটা কতটুকু আছে, এটা সঠিক প্রেশার যদি থাকে তাহলে এটা কানেক্ট করে রাখবো, আর যদি সঠিক প্রেশার না থাকে এটা ডিসকানেক্ট করে রাখবো, পাম্পের জন্য, পাম্পের সেফটির জন্য, ঠিক আছে। এখানে যদি পানি রান না হয়, তাহলে আমার পাম্প রানিং হবে না। আর এই প্রত্যেকটি ওয়্যার কিন্তু এখানে প্যানেলের সাথে কমন আছে, এবং কি যে ভিতরে যে আপনার ডিএফডি সহকারে যে প্যানেলটা দেখেন, ওটার সাথে কিন্তু কমিউনিকেশন আছে। তারপরে দেখেন এখানে আসেন, এই যে এখানেও সেম ধরেন, এখানে একটা সলিনয়েড বাল্ব আছে, দেখেন সলিনয়েড বাল্ব আছে। এটারও কাজ কি, যদি এখান থেকে আউটপুট হয় পানিটা, যদি এখান থেকে পানিটা আউটপুট হয়, তারপরে গিয়ে আপনার কম্প্রেসার চালু হইবে, যে কম্প্রেসারগুলো চালু হইব। যদি এখানে আউটপুট না থাকে, তাহলে কম্প্রেসার চালু হইব না। অর্থাৎ মানে খালি পানিতে আপনার এটা কম্প্রেসার চালু হইব না। যদি খালি পানিতে, এই ট্যাঙ্কটার মধ্যে যদি আপনার, এই দেখেন এত বড় ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটার মধ্যে যদি আপনার এই পানি যদি না থাকে, হ্যাঁ, পানি যদি না থাকে, যদি কারণে কোনো সময় কয়েল, এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা কিন্তু ক্লিন করতে হয়। এই যে দেখেন এখানে নাট আছে, এখান থেকে খুললে আপনি ক্লিন করতে হবে। যদি ভালোভাবে ক্লিন না থাকে, জাম থাকে, ব্লক থাকে, যদি কোনো মতো এই জায়গায়, এটা হলো ইনলেটের পানিটা আইসা যদি আউটলেটে যদি না আসে, এটা হলো সিগন্যাল। তাই এটা মানে কি, এই সলিনয়েড বাল্বটা আপনারা সিগন্যাল দিব, কমিউনিকেশন করে দিব যে হ্যাঁ পানি আসতেছে এখানে। তারপরে এখানে আপনার এই কম্প্রেসার অটো কন্ট্রোলারে আপনার ওয়্যার যাব।
আপনার পাওয়ার যাব, তারপরে আপনার কম্প্রেসার ম্যাগনেটিক কন্ডাক্টর আপনার হোল্ডিং হইব, তারপরে পাওয়ার গিয়ে কম্প্রেসার অন হইব। এক কথায় বুঝবো যে পানি আছে। আর যদি এখন তো বললাম যে পানি থাকলে এটা সিগন্যাল দিব, যদি পানি না থাকে কী হইব, যদি আপনার কম্প্রেসার যদি পানি না থাকাকালীন যদি কম্প্রেসার যদি চলে, পানি না থাকাকালীন যদি আপনার কম্প্রেসার চলে, কিছুক্ষণের ভিতরে এই যে ফুল আইস ধরে যাইব। আবার এমন আইস ধরবো বিশ্বাস করতেন না, একদিনও আইসটা আপনি গলাইতে পারবেন না। আমি দেখছি, আমি ওই একটা কাজে আমি ডাইরেক্ট আছে না এই সরনের বাল্ব ডাইরেক্ট করে দিয়েছিলাম। ডাইরেক্ট করে দেওয়ার কারণে তো মনে করেন হেরা দেখে নাই, খেয়াল করে নাই, পরবর্তীতে পানি ছিল না, যে কোনো কারণে মোটর খারাপ হইতে পারে, ফুটবল খারাপ হইতে পারে, যেটা পানি আপনি আনতেছে ফিল্টার জাম হইতে পারে, যে কোনো কারণে ট্যাঙ্কেতে পানি ইনলেট এবং কি আউটলেট পানি ছিল না, তখন পুরো ফুল আইস ধরে গেছে। এমন আইস ধরছে মনে করেন যে ভিতরে আমার সিস্টেম নাই, পরে একটু হালকা হালকা গরম পানি কইরা কইরা তারপরে ভিতরে ঢুকে মনে করেন যে ট্যাঙ্কের আইসটা আমি ক্লিয়ার করছি। তো আমার হাতে অনেক ময়লা, দেখেন কাজ করি না মানুষের ময়লা এরকম। আসলে আমার পেশা হইলো কাজ, আর আমি একজন সাধারণ টেকনিশিয়ান একজন। আমারও সাধারণ জ্ঞানে কিন্তু আমি ভিডিওগুলো করি, আমি যতটুকু পারি এতটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আসলে এখন গরমকাল, সোশ্যাল মিডিয়াতে তো আসতেও পারি না, কারণ গরমকাল নিজের কাজ করার পরে ক্লান্ত হয়ে যায়, এই জন্য আসতে পারি না। আর এরপরে আপনার এটা আপনার পার্সেন্ট দেখাইবো, এই যে প্রেশারটা আপনার দেখাইবো কতটুকু প্রেশার আছে, ঠিক আছে। আর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইনলেট আউটলেট ঠিক আছে কিনা, এবং কি আপনার ফিল্টার জাম হয়েছে কিনা। যখন ফিল্টার জাম হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা কিন্তু এই যে প্রেশার কিন্তু আপনার কমে যাব, এটাতে আপনি বুঝতে পারবেন। তো আরও অনেক কিছু আছে, ছোটোখাটো জিনিস আছে, এগুলো দিয়ে অটোমেটিক এবং সিস্টেম কিন্তু করা হয়। আপনারা কিন্তু দেখলেন যে একটা সলিনয়েড বাল্ব দিয়ে আপনার কম্প্রেসারটা কীভাবে করলো। আবার ওইখান থেকে আপনার ফিল্টারটা দিয়ে, ওই এক্সপেনশন বাল্ব দিয়া, আপনার এসপিএস দিয়া, এলপিএস দিয়া, এগুলো দিয়ে কিন্তু বড় বড় ইউনিট কিন্তু আপনার করে নিল। এই যে ইউনিটটা আমি বললাম 3টা ইউনিট, এটার 1,63,000 দিরহাম ওটার এই আপনার প্রাইস, ইমারতের প্রাইস দেখেন। এখানে 2টা ওয়্যার আসছে, এই যে এখানে প্রত্যেকটি এই দেখেন, এই যে দেখেন 2টা ওয়্যার, খেয়াল করে দেখেন 2টা ওয়্যার মানে আসছে এবং কি গেছে, কানেক্ট এবং কি ডিসকানেক্ট, যদি সঠিক থাকে কানেক্ট করে দিব, যদি সঠিক না থাকে, পানি না থাকে, তাহলে ডিসকানেক্ট করে রাখবো, ঠিক আছে। তারও দেখেন এটা নিয়ে আমার শর্ট ভিডিও আছে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে দেখাই দিলাম আপনাদেরকে। তারও এমনও যদি ভিডিও পেতে চান, যদি মেনটেন্যান্স কোনো কাজ আসে, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই পর্যন্ত আজকে ভিডিওটা অনেক হয়ে গেছে, প্রায় হয়তো 15-20 মিনিটের মতো। তো চেষ্টা করলাম, আসলে দেখেন আলোচনা করলে আরও আলোচনা করা যায় অনেক। যদি আমি 1 ঘন্টা আলোচনা করি তো আলোচনা কম হইব না, তো অনেক এই বড় ভিডিও কিন্তু অনেক বাইরে দেখতে চায় না, এই জন্য এখানে সমাপ্ত করলাম আজকে। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আর এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো, ভালো মন্দ কেমন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো দেখা হবে এমন নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।